কাগজগুলো নিয়ে বেরোচ্ছে সেখানে 2022 বলে কি সব লেখা ফাইল, এবং একটি ল্যাপটপ, এবং এডুকেশন ডিপার্টমেন্টের একটা ফাইল ছিল নীল রঙের, শুধু সাদা ওই 22-এর ফাইলটা নয়। আর উনি বাইরে এসে মিথ্যে কথা বললেন আইপ্যাকে জড়িয়ে থাকা, এবং যদি আইপ্যাক থেকে এই কয়লার ব্যাপারে তৃণমূল বেনিফিট না পেত, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কেন? উনি অফিসে রোজ আসেন না, আসেনই না, তাহলে উনি জানলেন কি করে কোথায় কি কি ফাইল রয়েছে? তার মানে পরিষ্কার, মানুষ তো বুঝতে পারছে যে প্রতীক জৈন বলে দিয়েছে এই কয়লার 2 নম্বরই টাকা, যা আপনারাও ভাগ নিয়েছেন, সমস্ত কিছু লেখাফেখা আছে, আরো কিছু কিছু গুঁড়ো পয়সার হিসেব, 2 নম্বরই পয়সার হিসেব লেখা রয়েছে, এবং আমি কিন্তু ফাঁসিলা, তো আপনারাও ফাঁসিলা। তাই যখন বেআইনি ভাবে ঢুকলেন, তদন্ত থেকে তদন্তের তথ্য লুট করলেন, যা গর্হিত অপরাধ এবং নন বেলেবল অর্থাৎ জামিন অযোগ্য ধারা, সেই বিষয়ে পলিটিক্যাল জার্নালিস্টদের একটা বড় অংশ প্রশ্ন করলেন না। কিন্তু যেখানেই পরিষ্কার ডিরেক্ট যোগাযোগ এবং বড় টাকা, বড় অপরাধ, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে গিয়ে আইন ভেঙে দেন। ঘোষণা হয়ে যাবে 2 দিন পরেই, কদিন পর তো ইলেকশন, তার জন্য আবার চুরি করবার দরকারটা কি? দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানেই তো ভোট চুরি। তারা কি করে করবে? মানুষকে থ্রেট দেখিয়ে, ভয় দেখিয়ে, যারা প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসার। দিকে থানায় জোড়া এফআইআর, অন্যদিকে আদালতে জোড়া মামলা। আজকে সেই জোড়া মামলার শুনানি আছে দুপুর 2টোর পর। মুখ্যমন্ত্রীও ঠিক দুপুর 2টোর পর একেবারে রাস্তায় আন্দোলনে নামবেন এই যাদবপুর এইচবি থেকে হাজরার মোড় পর্যন্ত। কোন দিকে যাচ্ছে ইডির তদন্ত? কারণ কি, মুখ্যমন্ত্রী যেখানে ছিলেন ইডিও সেখানে, ইডি আগে পৌঁছেছিলেন, তারপরেও মুখ্যমন্ত্রী সমস্ত নথি নিয়ে গেলেন। ইডির ওপর কি তাহলে আবারও সেই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চোর বাঁচাও আন্দোলনে নামছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। শুধু এখানে নয়, দিল্লিতেও তারা চোর বাঁচাও আন্দোলনে নেমেছিল, এবং আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন যে 2020 সালের কয়লার যে দুর্নীতি হয়েছিল, সেখানে টাকা হাওলার মাধ্যমে এই প্রতীক জৈন, আইপ্যাক, তার সঙ্গে সরাসরি যোগাযোগ পাওয়া গেছে। ইডি যে বিবৃতি, নথি, তথ্য দিয়ে জানিয়েছে, তা তো প্রমাণ রয়েছে। তাই সেই মোতাবেক তারা ইনভেস্টিগেশন করছিল, এবং সেই অনুযায়ী দিল্লি এবং কলকাতার বেশ কিছু জায়গায় তারা হানা দেয়, যা তাদের কাজ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবং তারা যখন প্রতীক জৈনের বাড়ি এবং অফিস, যা তাদের কাজের নিয়মে পড়ে, যে সরকারি কাজ তারা করছিলেন, যে তথ্য এবং নথি সংগ্রহ করছিলেন কয়লার হাওয়ালার টাকার দুর্নীতির তথ্য এবং নথি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আইপিএস অফিসারদের নিয়ে ঢুকে পড়েন, যা আইন বিরুদ্ধ কাজ, গর্হিত আইন, এবং তথ্য প্রমাণ লোপাট করেন, ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেরিয়ে যান গাজোয়ারি দেখিয়ে, যা চূড়ান্ত বড় গর্হিত অপরাধ। বিএনএস মানে ন্যায় সংহিতা অনুযায়ী, দেশের আইন অনুযায়ী এই কাজে যে কোনো কারুর নন বেলেবল সেকশনে জেল হওয়া অবধারিত, তিনি যেই হন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাজীব কুমারের সময়ও এক কাজ করেছিলেন, এবং ববি হাকিমকে যখন কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করবার জন্য নিজাম প্যালেসে ডেকেছিল, সেই সময় আমাদের আসলে এত দুর্নীতি আর এত অসভ্যতামে তৃণমূল করে, রোজ এত ঘটনা ঘটে, আমরা এর আগের কতগুলো জিনিস ভুলে যাই। তাই ধারাবাহিকতা বা কনসিকোয়েন্সেস আপনার আমার সবার গুলিয়ে যায়, তাই মনে করালাম। এবং তারপর কালকে ঠিক ওই ফাইল লুট করলেন, এবং দেখতে পেলাম যে যে কাগজগুলো নিয়ে বেরোচ্ছে সেখানে 2022 বলে কি সব লেখা ফাইল, এবং একটি ল্যাপটপ, এবং এডুকেশন ডিপার্টমেন্টের একটা ফাইল ছিল নীল রঙের, শুধু সাদা ওই 22-এর ফাইলটা নয়। আর উনি বাইরে এসে মিথ্যে কথা বললেন যে প্রার্থী তালিকা আর
তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি চুরি করতে এসেছে, উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং আজকে যে মিছিল টিছিল করছে, তারা করে কয়লা দুর্নীতিতে প্রতীক জৈন এবং এই আইপ্যাকে জড়িয়ে থাকা, এবং যদি আইপ্যাক থেকে এই কয়লার ব্যাপারে তৃণমূল বেনিফিট না পেত, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কেন? আইপ্যাকের মতো কাজ করবে। ধরুন আপনি আমার ইন্টারভিউ করছেন, এটা আপনার একটা কাজ। আর আপনি বাড়ি থেকে বেরোবার সময় কাউকে একটা খুন করে এসেছেন, ওটা আপনার একটা আলাদা কাজ। তো আপনি আমার ইন্টারভিউ করছেন বলে ওই অপরাধটা তো কম হয়ে যেতে পারে না। তাই আমার বাড়িতে আপনি যখন ইন্টারভিউ করছেন, সেই সময় যদি পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে বা তল্লাশি করে, আমি তো আটকাতে পারি না, তাই তো? তো কালকে সেটা অজুহাত করা হয়েছে। তৃণমূলের প্রার্থী কারা এ পশ্চিমবঙ্গের মানুষের তো জানতে বাকি নেই। যারাই চুরি জোচ্চুরির সঙ্গে যুক্ত বা চুরি জোচ্চুরিকে সমর্থন করে, তাদেরই তৃণমূল ক্যান্ডিডেট করবে। নামে কি বা আসে যায়? সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি প্রার্থী। তো সুতরাং তৃণমূলের প্রার্থী কারা হবেন এটা নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। তৃণমূলের নিজস্ব লোকজনেরা ছাড়া তারা মনে করেন যে প্রার্থী হতে গেলে আরো চুরিচামারি করার সুযোগ আছে। এটা হলো এক। আর দুই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করতে এসেছে। তৃণমূল মানে চোর, এ সবাই জানে। চোরের স্ট্র্যাটেজি কি? কি করে ভুয়ো ভোটে জিতবে, কি করে তাদের বিরোধী যারা তৃণমূলের চুরি জোচ্চুরির অন্যায়ের যারা বিরোধী রাজনৈতিক দল বা নিরপেক্ষ ভোটার, তারা যাতে ভোট করতে না পারে সেই অরাজকতার পরিবেশ তৈরি করাই তৃণমূলের স্ট্র্যাটেজি। আর তার সঙ্গে আছে পাড়ার ক্রিমিনাল এবং পুলিশকে কিভাবে ব্যবহার করবে এই ২ নম্বরই ভোটটা করাবার জন্য। এই স্ট্র্যাটেজি তো সবাই জানে। এই স্ট্র্যাটেজি এবার চুরি করার কি হলো? আর এই স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে না থেকে, তৃণমূলের সুপ্রিমো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে না থেকে, যিনি তাদের দলের সেকেন্ড ইন কমান্ড, এবং তৃণমূলের যে রাজ্য পার্টি অফিস এই গুলশান কলোনির পাশে যেখানে বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা থাকে, সেই অফিসে না থেকে প্রতীক জৈনের অফিসে কি করছে? এবং ওই যে ফাইলগুলো দেখা গেল, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন তার কথার সঙ্গে একটাও মিলছে না। এবং তিনি কয়লা চুরির প্রসঙ্গটা পুরোটাই এড়িয়ে গেলেন, যেটার জন্য ওই ইডির ইনভেস্টিগেশন চলছিল। অর্থাৎ, এবং উনি ওই অফিসে রোজ আসেন না, আসেনই না। তাহলে উনি জানলেন কি করে কোথায় কি কি ফাইল রয়েছে? তার মানে পরিষ্কার, মানুষ তো বুঝতে পারছে যে প্রতীক জৈন বলে দিয়েছে এই কয়লার ২ নম্বরই টাকা, যা আপনারাও ভাগ নিয়েছেন, সমস্ত কিছু লেখাফেখা আছে, আরো কিছু কিছু গুঁড়ো পয়সার হিসেব, ২ নম্বরই পয়সার হিসেব লেখা রয়েছে, এবং আমি কিন্তু ফাঁসিলা, তো আপনারাও ফাঁসিলা। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেআইনি ভাবে এবং একটা অংশের আইপিএস অফিসার তারাও আইনকে ভেঙে ওখানে ঢুকে গেলেন এবং ফাইল তস্করি করে নিয়ে বেরিয়ে গেলেন, তার সঙ্গে তৃণমূল সমর্থকদের দিয়ে তৃণমূল পার্টি অফিসার একটা গাড়ি করে। অর্থাৎ কি করতে চাইছেন তারা? তারা কয়লা চুরিতে যে এই দল জড়িয়ে, কয়লা চুরিতে যে একটা প্রাইভেট কোম্পানি এবং তার কর্ণধার জড়িয়ে, সেটাকে লুকোতে চেয়ে বাইরে বেরিয়ে এসে এসআইআর নিয়ে কথা বলছেন। কয়লার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে উত্তর দেব না, আজে বাজে উত্তর দিচ্ছেন, রেগে যাচ্ছেন তিনি। অধিকাংশ বড় মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট হোক, পশ্চিমবঙ্গের মানুষ অবাক হয়েছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেআইনি ভাবে ঢুকলেন, তদন্ত থেকে তদন্তের তথ্য লুট করলেন, যা গর্হিত অপরাধ এবং নন বেলেবল অর্থাৎ জামিন অযোগ্য ধারা, সেই বিষয়ে পলিটিক্যাল জার্নালিস্টদের একটা বড় অংশ প্রশ্ন করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিষ্কার বেরিয়ে এসে এই কয়লা চুরি থেকে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সবাই জানেন তিনি এই তৃণমূল প্রার্থী, তাদের দলের স্ট্র্যাটেজি নিয়ে যা বলছেন মিথ্যে কথা। তারপরেও অধিকাংশ সাংবাদিক প্রশ্ন করলেন না, প্রশ্ন করলেন না। এই যেমন এই সুন্দর এই প্রশ্নটা আপনি আমায় করছেন, ওখানে আপনারা এই প্রশ্নগুলো করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন আই লাভ মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন, বলুন না।
আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনারা মার খাবেন, আপনাদের নামে কেস দেওয়া হবে, তারপরেও আপনারা চোর তৃণমূলের দালালি করেন। ইডি গ্রেপ্তার কেন করতে পারলো না বিজেপির মুখপাত্র বলে আমি উত্তর দেব। আপনারা পরিবেশ দেখেননি কালকে কিভাবে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওখানে তাকে অ্যারেস্ট বা গ্রেপ্তারি করার সঙ্গে সঙ্গে একটা রক্তগঙ্গা বইত। ইডি তার নিজস্ব আইনি পদক্ষেপ নিয়েছে, নিয়ে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে মামলাটা করেছে। যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের, তারাই চুরিতে জড়িয়ে, এখানে চুরিতে জড়িয়ে সরাসরি সরকার। কজন ইডির অফিসার গিয়েছিল? কজন? তথ্য আছে আপনার কাছে? বলুন তথ্য, যখন প্রশ্ন করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে নিয়ে গিয়েছিলেন? তথ্য আছে আপনার কাছে? ভালো করে প্ল্যানটা দেখুন। যখন প্রশ্ন করবেন জেনে প্রশ্ন করবেন, বুঝে প্রশ্ন করবেন। আমি ইডির মুখপাত্র নয়। ইডি তার স্টেটমেন্ট আগে এবং পরে কি কারণে তারা গিয়েছিল, এখানে যে কোনো ব্যক্তি যদি পরিষ্কার তদন্তের তথ্য প্রমাণ হাতায় বলপূর্বক আইন ভেঙে, তাদের জন্য নন বেলেবল সেকশনে মামলা করা হয়েছে। এবার আমরা তাকিয়ে রয়েছি সম্মানীয় বিচারপতির দিকে। যদি তারা পরিষ্কার এই তথ্য প্রমাণ লোপাট, যতই মিথ্যে কথা বলুক, যেখানেই মিছিল করে কথা ঘোরাবার চেষ্টা করুক, পশ্চিমবঙ্গের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল দল চোর বাঁচায় বেছে বেছে। যেখানে কম টাকা হয় তৃণমূল বাঁচাতে যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় যান না। বালু চালচোর, তাকে বাঁচাতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। 200 কোটি টাকার ব্যাপার হয়তো, তাই যাননি। এই পার্থ চ্যাটার্জি মঞ্চ থেকে বলেছিলেন 21শে জুলাইয়ের, কালকে ইডি সিবিআই গেলে মুড়ি খাওয়াবেন, বাঁচাতে গেছিলেন না। তাই বান্ধবীর খাটের নিচে থেকে 50 আর অন্য কোথাও 50, ওই 50-100, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পোষাবে না। কিংবা ডিরেক্ট নামের প্রমাণ নেই হয়তো, লিখে যায়নি, প্রার্থর সঙ্গে টেক্সট নেই হয়তো, আমায় এত দে তত দে, সেই জন্য জাননি যে বেঁচে যাবেন। কিন্তু যেখানেই পরিষ্কার ডিরেক্ট যোগাযোগ এবং বড় টাকা, বড় অপরাধ, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে গিয়ে আইন ভেঙে দেন। আজ দিল্লিতে, কলকাতা রাজপথে তারা হেঁটে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথ্যে কথা বলে। আবার বলছি, তৃণমূলের প্রার্থী হবে যারা চুরি করেন বা চুরিকে সমর্থন করেন তারা। এ তো সবাই জানে। আর দুদিন পর তো দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে দুদিন পরেই। কদিন পর তো ইলেকশন, তার জন্য আবার চুরি করবার দরকারটা কি? দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানেই তো ভোট চুরি। তারা কি করে করবে? মানুষকে থ্রেট দেখিয়ে, ভয় দেখিয়ে, যারা প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসার, কিংবা ভেজাল কর্মীদের ঢুকিয়ে দিয়ে সরকারি অফিসার বলে। যদিও সেগুলোতে সমস্ত লক অ্যান্ড কি হয়ে যাবে এবার, যতটুকু শুনতে পাচ্ছি। নির্বাচন কমিশন যাতে মানুষ বৈধ ভোটার এবং মানুষ তার নিজের ভোটটা নিজে কড়াভাবে দিতে পারে, তার জন্য নাকি বদ্ধপরিকর। দেখা যাক। তো তাই তৃণমূল যে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো সর্বৈব মিথ্যে কথাই। কয়লা চুরির কথাটা থেকে, কয়লা চুরির পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ছানবিন করছিল, তদন্ত করছিল ইডি, প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে। সেখান থেকে তথ্য চুরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাতে নিয়ে বেরোলেন, আবার বলছি 2022 সালের ফাইল। 2022 সালের প্রার্থী তালিকা ছিল নাকি? কিন্তু 26। তো তিনি মিথ্যে কথা বলছেন, লোককে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সবাই জানে, আমরা তাকিয়ে রয়েছি ন্যায়ালয়ের দিকে, বিচারপতিদের দিকে। এই যে আপনি প্রশ্ন করলেন যে ন্যায়ালয় কি ন্যায় দেবে, তার মানে হচ্ছে যে ন্যায়ালয় ন্যায় দেয় কি না, সেটা নিয়ে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন এসেছে। কেন এসেছে? এটা ন্যায়ালয়কে তো ভাবতে হবে। দেশের যে জুডিশিয়ারি সিস্টেম, তার স্বয়ং পরিচালিত একটা ব্যবস্থা। সেখানে কোন রকম ভাবে হস্তক্ষেপ করা যায় না। তারা নিজেরাই নিজেদের পদ্ধতি প্রণয়ন করেন। সেই ক্ষেত্রে তাদের তো ভাবতে হবে
যে বহু রায়তে যেখানে তৃণমূল বা এই ধরনের লোকজনেরা বা তৃণমূল পরিচালিত সরকার যা যা দুর্নীতি করছে তার বিরুদ্ধে রায় দিতে গিয়ে যা ভারতের আইনে লেখা রয়েছে সে বিষয়ে কোথাও এমন একটা রায় হচ্ছে যেখানে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে না, দেখতে পাচ্ছেন যে তৃণমূল চুরি করলে কোথাও যেন শাস্তি কম হয়ে যাচ্ছে বা বেঁচে যাচ্ছে। এমনকি সুপ্রিম কোর্ট যে যে রায়গুলো জানিয়ে দিয়েছে সেটা চাকরি চুরি সংক্রান্ত বিষয়ে, দিয়ে দেবার বিষয়ে বা আরো অনেক বিষয়, সেগুলো তৃণমূলের এই সরকার বা তৃণমূল দল মানছেন না। তারপরেও কড়া শাস্তির নিদান এখনো পর্যন্ত কোর্টের তরফ থেকে এসে পৌঁছচ্ছে না। এই যে কিছু ঘটনা ঘটছে এটাকে নিয়ে আপনিও ঠিক যে সাধারণ মানুষ এই কথাগুলো বলছে। দেখুন, আপনার আমার আমাদের প্রত্যেকের আস্থা ভরসার জায়গা হচ্ছে আইন আদালত, এবং এই আইন আদালত তৈরি হয়েছে গণতন্ত্রকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে। যারা মানুষকে লুট করছেন তাদের বিরুদ্ধে যদি রায় না হয়, যারা আইন ভাঙছেন তিনি যেই হন না কেন, সেখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনি, আমি, আমরা সবাই সমান। যদি তাদের বিরুদ্ধে কড়া যদি বন্দোবস্ত না হয় এবং লোকজন তাকিয়ে দেখবে যে আইন ভাঙলেও তৃণমূল করলে কোনো অপরাধ নেই, তো তাহলে কালকে সমস্ত অপরাধ করবার প্রবণতা তো মানুষের বাড়বে। রাস্তায় বেরিয়ে লোকজন লোককে ছুরি মেরে দেবে, তারপর তৃণমূলে ঝান্ডা ধরে নেবে, সে বেঁচে যাবে। আজ এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে কিন্তু আমাদের একমাত্র যাদের উপর ভরসা